Assalamu alaikum dear students. How are you? Hope that you all are well by the grace of Almighty Allah. I am also well, hale and hearty by the infinite mercy of Allah. So dear students, welcome you all in Alam Sir online class. So today I will discuss about completing sentence part 3. So dear students, I am Munjirul Alam, assistant teacher English, Nagendra Narayan Pilot, Girls High School. তো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের নবম দশম শ্রেণীর ইংলিশ গ্রামার বই থেকে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা জানো ইতিপূর্বে আরো দুইটা ক্লাস তোমরা করেছো, কমপ্লিটিং সেন্টেন্স পার্ট 1 এবং পার্ট 2। সেখান থেকে কমপ্লিটিং সেন্টেন্সের অনেক কিছুই তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো। তো আজকে আমরা করতে যাচ্ছি কমপ্লিটিং সেন্টেন্সের part 3, মানে শেষ পর্ব। Dear students, look at the picture. You can see a very nice location. তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো, উপরে লক্ষ্য করো, একটা সেন্টেন্স পার্ট তোমরা দেখতে পাচ্ছ। This is the house. এই হয় বাড়ি, মানে একটা বাড়ির ছবি তোমরা দেখতে পাচ্ছ, তাই না? এখন এই পার্টের সাথে কোন অংশটুকু জুড়ে দিলে একটি পরিপূর্ণ কমপ্লিটিং সেন্টেন্স হবে? কেউ আন্দাজ করতে পারছো? আশা করছি তোমরা উত্তরটা ঠিক করে রেখেছো এবং আমার সঙ্গে মিলিয়ে নাও। দেখো, where I lived in, where I lived in, এই সেই বাড়ি যেখানে আমি বাস করেছিলাম। তো এখন দেখো, এখানে একটা কানেক্টর জুড়ে দেওয়া আছে, where, রিলেটিভ প্রনাউন, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে কি বাক্য তৈরি করতে পারি? হোয়াট ইজ টু বি ডান উইথ দ্য সেন্টেন্স? দ্য সেন্টেন্স ইজ টু বি কমপ্লিটেড। সেন্টেন্সটা কি করা হয়েছে? পরিপূর্ণ করা হয়েছে। তাহলে এই সেই বাড়ি, এই সেই বাড়ি বলতে সেন্টেন্সের ধারণাটা কিন্তু সম্পূর্ণ না। তাহলে আমরা যদি বলি হোয়ার আই লিভড ইন, যেখানে আমি বাস করেছিলাম, তাহলে এই কথাটুকু বললে আমাদের সেন্টেন্সটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, দেখো, আওয়ার টুডেস লেসন ইজ কমপ্লিটিং সেন্টেন্স পার্ট 3. If you learn this lesson, you will be able to identify some items of completing sentence, identify the formation of completing sentence, complete incomplete sentences. তোমরা যদি এই পার্টটা ভালো করে দেখো, পড়ো, তাহলে অবশ্যই এই জিনিসগুলো তোমরা কি করতে পারবে? ভালোভাবে জানতে পারবে। ওকে, তা আমরা গত ক্লাসে রুল নাম্বার 21 পর্যন্ত পড়েছিলাম। তো আজকে আমরা পড়ব কমপ্লিটিং আইটেম নাম্বার 22, হাউ টু কমপ্লিট এ সেন্টেন্স উইথ রিলেটিভ প্রনাউন্স ওয়ার্ডস। রিলেটিভ প্রনাউন বা এই ওয়ার্ডগুলো দিয়ে কিভাবে বাক্যকে কমপ্লিট করা যায় সেটা নিয়ে আজকে আমরা জানব। তো আমরা জানি রিলেটিভ প্রনাউন কোনগুলো। ডব্লিউএস কোশ্চেন যেগুলো আছে, যে হু, হুইচ, হোয়াট, হুম, হোয়ার, হোস, হাউ এবং দ্যাট, এগুলি সাধারণত কি রিলেটিভ প্রনাউন বলা হয় এটাকে। দেখো, হু, হুইচ, হোয়াট, দ্যাট, হোয়েন, হোয়াইল, হোয়ার, হোয়াই, হু, হুম, হোস, হাউ, এগুলো, ঠিক আছে? তো আশা করি তুমি ইতিমধ্যেই এগুলো জেনেছ। তারপরে আর একটু ভালো করে দেখে নাও যাতে তোমাদের সবগুলো মনে আসে।
দিস ইজ দ্য হাউস দ্যাট আই বিল্ট। এটা আরো একটা চমৎকার বাড়ি তোমরা দেখতে পাচ্ছ। এই সেই বাড়ি যেটি আই বিল্ট, আমি নির্মাণ করেছিলাম। তাহলে এখানে প্রথমটা ছিল হোয়ার আই লিভড, আমি বাস করতাম বা বাস করেছিলাম, আর এখানে আছে আই বিল্ট, আমি তৈরি করেছিলাম। তাহলে এভাবেও আমরা করতে পারি। অথবা এটা যদি বলো দ্যাট ইজ ভেরি অ্যাট্রাকটিভ, হ্যাঁ, তাহলে ওইটা কমপ্লিট হয়ে যাবে আই বিল্ট। এটুকুই হচ্ছে কমপ্লিটিং পার্ট। গিভেন আইটেম দেখো উইথ রিলিভেন্ট প্রনাউন ওয়ার্ড প্লাস রিলিভেন্ট ক্লজ, মানে প্রাসঙ্গিক একটা বাক্যের অংশ দিয়ে সেটাকে তোমাকে কমপ্লিট করতে হবে। এখন তোমাদের জন্য আবার অ্যাক্টিভিটিস দেওয়া হলো। আই স দ্য স্কাই হুইচ দেয়ার ওয়াজ এ প্ল্যান দ্যাট দ্যাট লুকড হোয়াইট, দ্য প্ল্যান ওয়াজ অন দ্য রানওয়ে হোয়াট দ্যাট আই ওয়াজ এনজয়িং ইট ভেরি মাচ। তাহলে এই 1 থেকে 5 পর্যন্ত এগুলো তোমরা কমপ্লিট করবে। তোমরা এগুলো বারবার করবে। ইউজ অফ উইদাউট প্লাস জিরান্ট। এখন আমরা করব উইদাউট প্লাস জিরান্ট। জিরান্ট কি আমরা এটা অবশ্যই এর আগে পড়েছি, জানি, কিন্তু জিরান্টের সাথে উইদাউট যোগ করলে তাহলে সেটা হবে উইদাউট প্লাস জিরান্ট, এই ফরম্যাট। তাহলে এই ফরম্যাটে কমপ্লিটিং কি হবে চলো একটু দেখি। গিভেন উইদাউট প্লাস জিরান্ট প্লাস সাবজেক্ট পার্সোনাল সাবজেক্ট ক্যান নট কুড নট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এই স্ট্রাকচারের আওতায় আমরা এখন করব। উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি, তাহলে উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে পড়া ছাড়া তাহলে কি হবে না, ইউ ক্যান নট মেক এ গুড রেজাল্ট, তুমি ভালো ফলাফল করতে পারবে না, ভালো ফলাফল করতে পারবে না। নাও কমপ্লিট দ্য ফলোইং ইনকমপ্লিট সেন্টেন্সেস। ইনকমপ্লিট সেন্টেন্স গুলো এই রুলের আওতায় এখন তোমরা কি করবে, ফিল আপ করবে। ওকে, তো চলে যাব নেক্সট আইটেম 24 নম্বরে। ইউজ অফ ইফ কন্ডিশনাল। আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স আছে, ইফ যুক্ত কন্ডিশনাল আছে 3 ধরনের, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন। তা আমরা ফার্স্ট কন্ডিশনাল নিয়ে কমপ্লিট সেন্টেন্স দেখব। ইফ ইউ কাম আই উইল গো। দেখো এই সেন্টেন্সটা, যদি তুমি আসো আমি যাব। তাহলে এখানে এই প্রথম ক্লজটাতে কি কোন টেন্স ইউজ হয়েছে প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রেজেন্ট ফর্ম ইউজ করা হয়েছে, তারপরে কি হয়েছে ফিউচার টেন্স। তাহলে যদি প্রথম অংশে প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে পরবর্তী অংশে প্রেজেন্ট বা ফিউচার টেন্স দিয়ে আমাকে বাক্যটা ফিল আপ করতে হবে, তাহলেই ইফ কন্ডিশনটা ফিল আপ হয়ে যাবে। ইফ ইউ কাম, যদি তুমি আসো আই উইল গো, তাহলে তোমার আসার উপরে আমার যাওয়া নির্ভর করতেছে। সো এটা একটা শর্তযুক্ত বাক্য। দেখো ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1 কমা সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব 1, এভাবে আমরা করতে পারি। কাম ভার্ব 1, উইল এটা জানি আমরা ফিউচার টেন্স, ফার্স্ট কন্ডিশনাল হিসেবে বসছে। ওকে, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার অবলিক প্রেজেন্ট মডাল, আমরা এইভাবে করতে পারি বাক্যটা। ফার্স্ট কন্ডিশনাল ডেসক্রাইবস এ পার্টিকুলার সিচুয়েশন নট ইন জেনারেল নট হ্যাবিচুয়াল। এটা কোনো অভ্যাস বোঝায় না, সাধারণ কোনো জিনিস বোঝায় না, এটা একটা নির্দিষ্ট অবস্থা নিয়ে বর্ণনা করে। ওকে, ইফ ইউ স্টাডি রেগুলারলি, পরবর্তী ইফ যুক্ত বাক্য। ইফ ইউ স্টাডি রেগুলারলি, যদি তুমি নিয়মিত পড়াশোনা করো, তাহলে নিয়মিত পড়াশোনা করলে কি করবে, ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ভালো করবে। কোর্স তুমি পরীক্ষায় ভালো করবে। তারপরে আমরা চলে যাব কমপ্লিটিং আইটেম নাম্বার 25। ইফ কন্ডিশনাল এর সেকেন্ড কন্ডিশনাল, দ্বিতীয় যে শর্তযুক্ত বাক্যগুলো আছে সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। ইফ ইউ কেম আই উড গো। দেখো এখানে একটু পরিবর্তন হয়েছে, কামের পরিবর্তে কেম দেওয়া হয়েছে। কেম হচ্ছে পাস্ট টেন্স, কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ সাবজেক্ট উপরে ভার্ব টু দেয়া আছে।
তাহলে এরকম হলে আমার কি হবে আই উড গো, এখানেও মডেলটা চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা করছিলাম আই উইল গো, এখন আছে কি আই উড গো। তার মানে যদি এখানে পাস্ট হয় তাহলে মানে পাস্ট কন্ডিশনাল ব্যবহার করতে হবে। দেখো এই প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব ওয়ান। মেইন ফোকাসটা হচ্ছে কেম, ভার্ব টু মানে ভার্বটা কি আছে, কোন পজিশনে আছে, দেন ভার্ব টু আছে, এরপর ফোকাস হচ্ছে পরবর্তী ক্লজে উড কুড মাইট, এই ধরনের মডেলস আমাদের ব্যবহার করতে হবে। তার মানে পাস্ট ফর্মের যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। দেন উড, দেখো এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের একটা উদাহরণ। তাহলে এই যে স্ট্রাকচারটা তোমরা দেখলে, এইটা তোমরা বিভিন্নভাবে বিভিন্ন সেন্টেন্সের মাঝখানে তোমরা লিখে এই রুলসটাকে প্র্যাকটিস করো। আশা করি তোমরা খুব ভালো করবে। ই প্লাস পাস্ট সিম্পল প্লাস পাস্ট মডাল, যদি ইফ যুক্ত বাক্যে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে মডাল ফর্মের পাস্ট ফর্মগুলো দিয়ে আমরা বাক্যটাকে ফিল আপ করব। সেকেন্ড কন্ডিশনাল ইজ ইউজড টু টক অ্যাবাউট সামথিং ইন দ্য প্রেজেন্ট হুইচ ইজ ইম্পসিবল বিকজ ইটস নট ট্রু। মানে এটা এমন একটা অবস্থাকে নিয়ে বলে বা ব্যবহৃত হয় যেটা অসম্ভব, ঠিক আছে, এবং এটা সত্য নয়, এরকম জিনিসের উপর নির্ভর করেই এই বাক্যগুলো গঠিত হয়। যে ইফ ইউ কেম আই উড গো, যদি তুমি আসতে মানে সে আসেই নাই তাহলে আমি যাইতাম, তাহলে আসলে আমি যাইতাম, তাহলে কাজটা শেষ হয়ে গেছে, মানে আসেও নাই সে যায়ও নাই। ওকে, দেখো ইউড গো ইউ ডু ওয়েল ইফ ইউ ফলোড মি, তাহলে এখানে দেখো ইউ ডু ওয়েল, তাহলে ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্স এগুলো। ইফ ইউ ফলোড মি, তুমি যদি আমাকে কি করতে, অনুসরণ করতে, ইউ ডু ওয়েল, তুমি ভালো করতে পারতে। তার মানে এই ইফ ক্লজটুকুর উপর নির্ভর করে আমার এটুকু নির্ভর করবে। তাহলে আমার যদি এরকম দেওয়া থাকে ইফ ইউ ডু ওয়েল, তাহলে আমরা দিব ইফটা মাঝখানে রাখবো, ইউ ফলোড মি। দেখো মাঝখানে যদি ইফ বসে মানে এই কানেক্টরসটা মাঝখানে বসলে তাহলে কোনো কমা ব্যবহার হয় না, এটা দেখতে পাচ্ছ। ওকে ডিয়ার স্টুডেন্ট, এইবার আমরা চলে যাব কমপ্লিটিং আইটেম নাম্বার 26, ইউজ অফ ইফ কন্ডিশনাল। এটা থার্ড কন্ডিশনাল নিয়ে আমরা এখন আলোচনা করব। ইফ ইউ হ্যাড কাম, যদি তুমি আসতে, আই উড হ্যাভ গন, তাহলে আমি যেতে পারতাম বা যাইতাম। তাহলে দেখো এখানে ইফের পরে আছে হ্যাড প্লাস কাম, মানে পারফেক্ট টেন্স দেওয়া আছে। তাহলে ওই পরবর্তী অংশে মোডালসও কি হবে, পারফেক্ট কন্ডিশনালের হবে, উড হ্যাভ গন হবে। তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এগুলো দিয়ে আমাকে কি করতে হবে, ফিল আপ করতে হবে। অবশ্যই এরপরে ভার্ব 3 তোমার লাগবে। ওকে, দেখো ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 কমা সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্ব 3। মেইন ফোকাসটা হচ্ছে হ্যাড কাম, এখানে পাস্ট পারফেক্ট কন্ডিশনালের পাস্ট পারফেক্ট টেন্স দেওয়া আছে কিনা। সো হ্যাড প্লাস ভার্ব 3, এরপর দেখো উড হ্যাভ গন, দেন উড হ্যাভ প্লাস ভার্ব 3। ওকে, থার্ড কন্ডিশনাল, এটা হচ্ছে এই ধরনের স্ট্রাকচার যদি তোমরা দেখো তাহলে থার্ড কন্ডিশনাল এই রুলে তোমরা এটা করতে পারবে। দেন ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস ফিউচার পারফেক্ট ইন দ্য পাস্ট, ফিউচার পারফেক্ট ইন দ্য পাস্ট, তার মানে এটার কি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এই ধরনের মডেলসগুলো ব্যবহার করতে হবে। মডেলের সাথে পারফেক্ট টেন্সের যে কন্ডিশনটা সেটা পূরণ করতে হবে। ইট টক্স অ্যাবাউট দ্য পাস্ট, ইটস ইউজ টু ডিসক্রাইব এ সিচুয়েশন দ্যাট ডিডন্ট হ্যাপেন, মানে এই মানে একটা পরিস্থিতির কথা বলে যেটা কখনোই ঘটেনি, হ্যাঁ এটা ঘটেইনি। এন্ড টু ইমাজিন দ্য রেজাল্ট অফ দিস সিচুয়েশন, এবং এই সিচুয়েশনের কি ফলাফলটা সেটা জাস্ট তুমি কল্পনা করতে পারো। কমপ্লিটিং আইটেম নাম্বার 27, জিরো কন্ডিশনাল। ই প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, যেখানে কোনো শর্তই থাকবে না। ইফ পিপুল ইট ব্যালান্সড ডায়েট, যদি লোকজন কি করে, তোমার সুষম খাবার খায়। ইফ ইউ আর ইল, যদি তুমি অসুস্থ হও। ড্যাশ ইফ দে ডোন্ট ইট, যদি তারা না খায়।
ইফ ইউ মিক্স হাইড্রোজেন এন্ড অক্সিজেন, যদি তুমি হাইড্রোজেন আর অক্সিজেন মিশাও। ইফ দে আর স্কেয়ার্ড, তারা যদি ভয় পায়। ইফ বেবিস আর হাংরি, যদি শিশুর কি ক্ষুধা পায়। তাহলে এগুলো হচ্ছে জিরো কন্ডিশনালের উদাহরণ। আচ্ছা, সাধারণত ইউনিভার্সাল ট্রুথ হয় এগুলো। দেখো, দে কিপ ফিট, যদি কেউ সুষম খাবার খায় তাহলে দে কিপ ফিট, তারা কি থাকবে, তোমার সুস্থ থাকবে। তাহলে এটা তো অসত্য কিছু না, এটা সত্য কথা। ইফ ইউ আর ইল ইউ গো টু ডক্টর, অসুস্থ হলে মানুষ কোথায় যায়, ডাক্তারের কাছে, তাহলে তুমি ডাক্তারের কাছে যাও। পিপুল ডাই ইফ দে ডোন্ট ইট, লোকজন মরে যদি তারা না খায়। তারপর দেখো, ইউ গেট ওয়াটার ইফ ইউ মিক্স হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। স্ন্যাক্স বাইট ইফ দে আর স্কেয়ার্ড। ইফ বেবিস আর হাংরি দে ক্রাই। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে আমরা দেখতেছি হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে এবং রিলিভেন্ট সেন্টেন্স পার্ট দিয়ে এগুলো কি করতে হবে, ফিল আপ করতে হবে। তা আশা করি জিরো কন্ডিশনাল সম্পর্কে তোমরা বুঝতে পারছো। দেখো, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট এখানে দেওয়াই আছে, ইফের পরে প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হবে। তাহলে এই রুলসটা অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। Then dear students, now see the blooming flowers. তোমরা দেখতে পাচ্ছ যে একটা ফুল অত্যন্ত সুন্দরভাবে ফুটছে, তাই না? দেখতে খুব ভালো লাগছে না? তাই আসলে দেখতে দেখতে আমরা অনেক দূর চলে এসেছি। ইফ রোজ ব্লুমস, যদি গোলাপ কি ফুটে। তাহলে ফুটন্ত গোলাপ আসলে এভাবে চোখে দেখা যায় না, তবে প্রযুক্তির সহায়তায় আমরা দেখতে পারি কি সুন্দরভাবে ফুলটা ফুটছে। ইট লুকস বিউটিফুল, তাহলে এটা খুব সুন্দর দেখায়, তাই না? ফুল যদি ফুটে তাহলে কি দেখায়, অত্যন্ত সুন্দর দেখায়। আর আমরা জানি ফুল হলো পবিত্রতার প্রতীক। দেখো, আরেকজন ম্যামকে দেখতে পাচ্ছ। ইউজ অফ এজ সিন্স, এজ এবং সিন্স আমরা ব্যবহার করব। দেখো, ফরমেশন সাবঅর্ডিনেট ক্লজ উইথ এজ সিন্স প্লাস রিলেটেড প্রিন্সিপাল ক্লজ তোমরা ব্যবহার করবে যদি এজ এবং সিন্স থাকে। এজ সিন্স অর্থ কি, যেহেতু। সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে তোমরা জানো যে ক্লজ বেশ কয়েক ধরনের রয়েছে, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। মানে ক্লজ আমরা আগেই জানি বাক্যের অংশ, তো সেই তিন ধরনের ক্লজ দিচ্ছে, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করা যাবে। দেখো, as my mother does all the best for me, যদি আমার মা ভালো করেন, সবকিছুই আমার জন্য করে থাকেন, I can do everything for her, আমি তার জন্য সবকিছুই করতে পারি। তাহলে মা তো মা আসলে কিছু না করলেও আমাদের সবকিছু মার জন্য করতে হবে, তাই না? মায়ের সাথে অন্য কারো তুলনা চলে না। তাই আমরা মাকে ভালোবাসবো, মাকে শ্রদ্ধা করব এবং মাকে দেখাশোনা করব। ঠিক আছে? অফকোর্স তোমরা এটা করবে, তাই না? প্রমিস তো? ওকে। দেন অ্যাক্টিভিটিস দেখো, সিন্স হি ইজ ইল, যেহেতু তিনি অসুস্থ, তাহলে অসুস্থ করলে কি করব, সেবা করব। ড্যাশ আই রেসপেক্ট অল, আমরা সবাই তাকে সম্মান করি। সিন্স ইট ইজ মর্নিং, ড্যাশ আই উইল হেল্প হিম অ্যাজ হি ইজ মাই টিচার, ড্যাট। তাহলে এই বাক্যগুলো তোমরা অ্যাক্টিভিটিসগুলো কি করবে, করবে। কমপ্লিটিং আইটেম নাম্বার 29, ইউজ অফ উড দ্যাট আই উইশ, উড দ্যাট আই উইশ, আমার ইচ্ছা। হ্যাঁ, এই ধরনের আনরিয়েল মডেলস নিয়ে এখন আমরা কমপ্লিটিং করব। আই উইশ, আমার ইচ্ছা। দেখো তো, কি ইচ্ছা, আমি যদি পাখি হতাম, নাকি? তাহলে ডানা মেলে এরকম টিয়া পাখির মতো আকাশে ঘুরে বেড়াইতাম, তাহলে খুব মজা হইতো না? তাহলে এরকম ইচ্ছা থাকতে পারে, বাট এটা কি সম্ভব? ইজ ইট ইম্পসিবল? হ্যাঁ, বিমানে চড়ে আকাশে উড়া যায়, কিন্তু পাখি হয়ে আকাশে উড়া যায় না। মনে মনে উঠতে পারো, নাকি? ইটস এন কোয়াইট ইম্পসিবল। ওকে, আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম, আমি পাখি হব না, আকাশে উড়বো না, নাকি? আয়ের সাথে জানি আমরা ওয়ার বসে না, কিন্তু এইখানে কি হচ্ছে, আয়ের সাথে ওয়ার বসেছে। আয়ের সাথে সাধারণত কি বসে, ওয়াজ বসে। তাহলে আমার ইচ্ছা আমি যদি পাখি হতাম, তাহলে এরকম আনরিয়েল বা অবাস্তব একটা জিনিসের সাথে কি, যেটা হওয়ার না সেটাই হয়েছে।
Okay, completing item number 30, use of so much, so many. এই সম্পর্কে আমরা এখন বাক্য দেখব। You have so much money. তোমার অনেক টাকা আছে, তাই না? That you can buy a car. যা দিয়ে তুমি কি করতে পারো? একটা গাড়ি কিনতে পারো। তাহলে আগে টাকা থাকতে হবে, তারপরে গাড়ি কিনতে হবে। কেমন? I have so many problems that I cannot solve. যেটা আমি সমাধান করতে পারি না। তাহলে এই ধরনের so much, so many দিয়ে যদি বাক্য থাকে, তাহলে আমরা প্রাসঙ্গিক একটা বাক্যের অংশ দিয়ে আমরা এটা ফিল আপ করতে পারি এবং সেখানে এভাবে দ্যাট রিলেটিভ প্রনাউন আমরা যুক্ত করতে পারি। এরপরে দেখো, I have not so much time, there are so many stars in the sky, they plucked so many flowers. এগুলো আশা করি তোমরা বাসায় বসে করবে, এক্সারসাইজ করবে এবং করে কমেন্টসে লিখে দিবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আবারও দেখছি সেই পাখি কি ফিরে আসছে। তার মানে সেই পাখি এখন কি শোনাবে? বিদায় বাণী শোনাবে। বিদায় বাণী। এতক্ষণ ধৈর্য ধরে তোমরা ক্লাসটা করলে তো কমপ্লিটিং এই পুরো পার্টটা করার পরে অবশ্যই তোমরা কমপ্লিটিং সম্পর্কে অনেক কিছু জেনেছ। সেই রুলগুলো বারবার ভিডিওটা দেখে টেনে টেনে তোমরা কি করতে পারো? প্র্যাকটিস করতে পারো যদি ভুলে যাও। আর ভুলে গেলে তো ভিডিও আছেই, সেটা দেখে নেবে। আর তোমরা যদি কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবে, তাহলে আমি সেগুলো তোমাদের উত্তর দেব এবং তোমরা যাতে ভালোভাবে আরো ক্লাসটা বুঝতে পারো সেজন্য আমি চেষ্টা করব। তো ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ for watching this class. May Allah bless you all.